সুপ্রিয় দর্শক, আপনারা এর মধ্যে জেনেছেন যে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন কমিশনে তাদের 1 বছরের হিসাব নিকাশ জমা দিয়েছে। সেই হিসাব নিকাশ থেকে একটি তথ্য বের হয়ে এসেছে যে বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি। অর্থাৎ যে পরিমাণ টাকা 1 বছরে বিএনপির ফান্ডে আয় হয়েছে তার চেয়ে বেশি তারা খরচ করেছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে। এই সমসাময়িক সময়ে রাজনৈতিক এই প্রসঙ্গ নিয়ে রাজনীতিতে আরো কি কি ঘটছে সেসব নিয়ে আজ আমরা আলোচনা করব জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি 3 জন রাজনীতিবিদ আমাদের সঙ্গে রয়েছেন। রাজাকুজ্জামান রতন, তিনি বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন। আমি আলোচনা শুরু করতে চাই জনাব রাজাকুজ্জামান রতন, আপনাকে দিয়ে। আপনিও নিশ্চয়ই জেনেছেন যে বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি। কি মন্তব্য আপনার? ধন্যবাদ। একটা রাজনৈতিক সংগঠনের আয় ব্যয় সেটা তো নির্ভর করে তারা কি ধরনের তৎপরতা চালায়, তাদের অর্থ সংগ্রহের উপায়গুলো কি কি। অর্থ সংগ্রহের উপায়ের চাইতেও যদি রাজনৈতিক তৎপরতাটা, সাংগঠনিক তৎপরতা বেশি হয় তাহলে তো ব্যয় বেশি হতেই পারে। রাষ্ট্রের যেমন একটা ঘাটতি বাজেট থাকে, দলগুলোরও সেরকম ঘাটতি বাজেট থাকে। ফলে এইটা নিয়ে আসলে মন্তব্য করার চাইতে বিষয়টা একটু বিবেচনা করে দেখা দরকার যে কি ধরনের কাজ করতে গিয়ে কি ধরনের খরচ হয় একটা দলের, অথবা একটা দলের অর্থ সংগ্রহের উপায় এবং অর্থ সংগ্রহের মানে পরিমাণটা কিরকম। যেমন ধরুন, আমরা তো আমাদের দেশে একটা ইস্যুর দেশে আছি, কত রকম ইস্যুর পিছনে যে আমাদের ছুটতে হয়, কখনো প্রয়োজনীয় ইস্যু, কখনো অপ্রয়োজনীয় ইস্যু। যেমন ধরুন, এখন আমরা কত ধরনের বিষয় নিয়ে এই জামিন হওয়া না হওয়া থেকে শুরু করে কত তৎপরতার মধ্যে আমরা লিপ্ত আছি, আলোচনার মধ্যে লিপ্ত আছি। কিন্তু এই মধ্যে কি হারিয়ে যাচ্ছে না অনেক? এই যে করোনা কালে নন এমপিও শিক্ষক যারা ছিলেন তাদের সমস্যাটা কিরকম ছিল, শিক্ষা প্রতিষ্ঠানটা আবার খোলার সিদ্ধান্ত দিয়েও আবার পিছিয়ে গেল। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের শিক্ষকরা তারা যারা অবসর পেয়েছেন তাদের 1 বছর 1.5 বছর পার হয়ে গেল, এখনো তাদের অবসরের পরের টাকা যে পাননি, তাদের সংসারটা কিভাবে চলে, কিংবা এখন টিকা নিয়ে কি ব্যবস্থাপনাটা হবে, এগুলো বহু বিষয় কিন্তু আমাদের জীবনকে প্রতিনিয়ত তাড়িত করছে। ফলে আমরা এই যখন একটা বিষয় আমাদেরকে তাড়িত করে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলা। রাজনৈতিক দল যদি সে কথা বলতে চায়, তৎপরতা চালাতে চায়, তাহলে তার তো একটা সাংগঠনিক কাজের জন্য অর্থেরও প্রয়োজন হয়। সে অর্থটা কোথা থেকে আসবে? আমাদের দেশে যারা মানে ধনীদের দল করে, কিংবা আমরা যাদেরকে বলি যে বুর্জোয়া শ্রেণীর দল, তাদের অর্থ সংগ্রহের একটা উৎস আছে। তাদের দলের যখন ক্ষমতা থাকে তখন চাঁদার অভাব হয় না, আর যখন তারা ক্ষমতা থেকে দূরে থাকেন তখন তারা হয়তো চাঁদা খুঁজেও টাকা পান না, এরকম হয়। আমাদের দলের মতন দলের, বাসদের মতন দলের হয়তো পদ্ধতিটা ভিন্ন। আমরা একটা নিয়মিত অর্থ সংগ্রহ করি, আমাদের একটা সংগঠন চাঁদা আছে, আমাদের খরচও যেমন কম, আমাদের আয়ও হয়তো সেরকম কম। কিন্তু যারা বড় দল বলে নিজেদের দাবি করেন, বহু ধরনের তৎপরতায় তারা যুক্ত থাকেন, ফলে তাদের আয় ব্যয়ের এই অসঙ্গতিটা হতেই পারে। ফলে সেই ক্ষেত্রে সেটা আমাদের এখানে তো আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, তিনি নিশ্চয়ই এটা ভালো করে বলবেন। কিংবা এখানে আমাদের আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদক আছেন, তিনিও হয়তো বলবেন যে তাদের দলগুলো কিভাবে চলে, টাকাটা কিভাবে জোগাড় হয় এবং টাকাটা কিভাবে খরচ হয়। তো ফলে আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের নির্বাচন কমিশন এখন যে একটা তৎপরতা শুরু করেছে, যে প্রত্যেকটা দলের একটা বার্ষিক আয় ব্যয় হিসাবটা দিতে হবে, এই হিসাবটা কতটুকু প্রকাশ্য এবং কতটুকু অপ্রকাশ্য এটা একটু বিবেচনা করতে হবে। আমরা তো আমাদের সংসদ সদস্যদের আমাদের আয় ব্যয়ের বিবরণীটাই পাই না। আমরা তো আমাদের রাষ্ট্রীয় যে কর্তা ব্যক্তি যারা আছেন, প্রশাসনিক কাজে আছেন, যারা মানে সচিব থেকে শুরু করে আমলা বলি যাদেরকে, তাদের আয় কত ব্যয় কত তার হিসাবটাও তো আমরা পাই না। ফলে রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাবটা যখন আমরা জানতে চাচ্ছি, সাথে সাথে এইটাও কিন্তু আমাদেরকে শুরু করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে হিসাবের একটা স্বচ্ছতা যেন আমাদের থাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, খরচ বেশি হয়ে গেল দলের, আয় কম, কোত্থেকে এলো এই টাকা, বাকি টাকা? আপনি নিজেকে একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। কোথা থেকে এলো ওই টাকা? আসলে এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার মধ্যে কিন্তু অনেক আপনার মনের মধ্যে রহস্য, যে কোথা থেকে এই টাকাটা আসে। একটা রাজনৈতিক দলের টাকা কিভাবে আসে, একটা তহবিল কিভাবে গঠিত হয়, তার নির্দিষ্ট একটা উপায় নিশ্চয়ই আছে। যেমন ধরেন, আমরা আজকে এই নির্বাচন কমিশনের আয় ব্যয়, আমাদের যে আয় ব্যয়ের হিসাবটা জমা দিলাম,
গত 2020 সালে। সেখানে আমরা বলেছি আমাদের আয় হয়েছে 1,22,53,149 টাকা। এই টাকাটা টোটালটা এসছে আমাদের দলের নির্ধারিত চাঁদা আছে, আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে একেবারে সাধারণ সদস্য পর্যন্ত একটা নির্ধারিত চাঁদা আছে, এবং সেই চাঁদা থেকে সেগুলো আসছে। নমিনেশন আপনি জানেন 2020 সালে বেশ কিছু নির্বাচন হয়েছে। সেখানে আমরা যেমন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন, সাউথ এবং নর্থের নির্বাচন হয়েছে, সেখানে আমরা নমিনেশন ফর্ম বিক্রি করেছিলাম। যারা আগ্রহী ছিল তারা কিনেছেন মেয়র পদে, কাউন্সিলর পদে। তাছাড়া অন্যান্য যে ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন পরিষদের নির্বাচনও হয়েছে, সেখানে নমিনেশন ফর্ম যারা নিয়েছিল সেখানেও আপনার তারা ফর্মটা কিনেছিলেন। এছাড়া বিভিন্ন ব্যক্তিদের অনুদান আছে, আমাদের দলের নেতৃবৃন্দের অনুদান আছে, এবং আমাদের ব্যাংকে যে তহবিল আছে রক্ষিত, সেইটার যে সুদ, সেই সুদের টাকা সব মিলিয়ে এই টাকাটা আমাদের খরচ হয়েছে। আর এই টাকাটা আমাদের আয় হয়েছে, আর খরচ হয়েছে আমাদের 1,74,52,513 টাকা। সেটার মধ্যে খরচটা হয়েছে আমাদের অফিসের যে কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তাদের বেতন, বোনাস, অফিসিয়াল খরচ, তারপরে বিভিন্ন ইউটিলিটি বিল, ক্রয়পত্র প্রকাশ করি, পোস্টার প্রকাশ করি, বুকলেট প্রকাশ করি, তারপর আপনার লিফলেট প্রকাশ করি, সেটার আপনার একটা খরচ হয়েছে। বিভিন্ন নির্বাচনে কেন্দ্র থেকে আমাদের ইয়েদের মানে প্রার্থীদের কিছু সহযোগিতা করা হয়, সেখানে আমাদের কিছু সেটারও খরচ আছে। তারপর আপনার এছাড়াও আপনি জানেন যে 2020 সালে করোনাকালে আপনার ব্যাপক ত্রাণ তৎপরতা চালাতে হয়েছে আমাদেরকে। সেই ত্রাণ তৎপরতার জন্য জি কেন্দ্র থেকে মূলত এটা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ত্রাণ জনাব তৎপরতা সৈয়দ চালিয়েছেন। ইমরান সালেহ জেলা প্রিন্স, থানা থেকে জি কেন্দ্র থেকে যৎসামান্য কিছু সহযোগিতা করা জি হয়েছে। জনাব সৈয়দ এটা ইমরান হচ্ছে সালেহ প্রিন্স, আর ঘাটতি, আপনি যে রহস্যের একটা কথা, রহস্যের বিষয়টা আমি বলি। এই রহস্য, এটা ঘাটতিটা কোথা থেকে আসলো? ঘাটতি মেটানো হয়েছে আমাদের ব্যাংকে যে তহবিল জমা রয়েছে, আমাদের যে অ্যাকাউন্টে যে টাকা রয়েছে, সেই টাকা থেকে আমাদের 51,99,364 টাকার যে ঘাটতি, সেটা মেটানো হয়েছে। জি সাধারণত রাজনীতি সম্পর্কে মানুষের একটা পারসেপশন আছে যে তারা দলকে টাকা পয়সা দেয় মনোনয়নের জন্য, এবং কেউ কেউ মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তোলেন। কিন্তু আপনার তথ্যে পাওয়া গেল যে কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীদেরকে আর্থিক সহায়তা করে নির্বাচনের সময়। অবশ্যই, অবশ্যই করা হয়, অবশ্যই করা হয়। যারা দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু রাজনৈতিকভাবে যারা আপনার অত্যন্ত পারদর্শী, অত্যন্ত নিবেদিত প্রাণ, ত্যাগী, পরীক্ষিত, যারা আপনার মানে যাদের ব্যক্তিগত কোনো আয় ইনকাম নাই সেরকম, এরকম যেসব প্রার্থী আছেন তাদেরকে অবশ্যই আমরা সেরকম সহযোগিতা করি। এটা তো নতুন নয়, এটা আমরা সবসময় 79 সাল থেকে এটা করা হচ্ছে। জি আমি আপনার কাছে আবার আসবো। জনাব এস এম কামাল হোসেন, একটু একাডেমিক হবে প্রশ্ন, তারপরেও করছি যে যদি কেন্দ্র থেকে প্রার্থীদেরকে আর্থিক সহায়তা করা হয়, তাহলে কেন মানুষের মধ্যে এই ধারণা তৈরি হলো যে ইলেকশন করতে গেলে দলকে টাকা দিতে হয়, মনোনয়ন বাণিজ্য হয়? ভালো ভালো উদাহরণগুলো কেন মানুষের ভেতরে প্রাধান্য পেল না? আমাদের দলে কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। যে দলে মনোনয়ন বাণিজ্য হয় তারা বলতে পারে, কিন্তু আমাদের দলের ভিতর কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। এখানে মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আমাদের দলটা পরিচালিত হয়, আমরা যারা কার্যনির্বাহী কমিটিতে আছি, আমাদের জাতীয় পরিষদের সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রত্যেকের একটি করে চাঁদা নির্ধারণ করা। আমাদের যে সদস্য সংগ্রহ বই আছে এগুলো আমরা বিক্রি করি, এগুলোর একটা নির্ধারিত অর্থ আছে। তারপরে যখন মনোনয়ন ফর্ম বিক্রি হয় সেই ক্ষেত্রে একটা চাঁদা আছে, যার ফলে এই সমস্ত টাকা এবং শুভাকাঙ্ক্ষীরা হয়তো অনুদান দেয়, এর ভিতর দিয়ে আমাদের দলের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আমরা স্বচ্ছ হিসাব আমরা নির্বাচন কমিশনে জমা দিই। আমাদের দলের ভিতর কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। জি জি তাহলে এই যে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর যে আর্থিক হিসাব দেয়, আপনার কি মনে হয় যে এই হিসাব যথাযথ? আওয়ামী লীগ এবং বিএনপি যা দেয় সেখানে কি লুকোছাপা কিছু থাকে না? জানি না, আওয়ামী লীগ যেটা দেয় এটা যথাযথ দেয় এবং এর ভিতরে গোটাটাই স্বচ্ছতা আছে। এখানে গোটাটাই স্বচ্ছতা, আমাদের যে আয় ব্যয়ের হিসাব দেয় গোটাটাই স্বচ্ছতা আছে, এবং এগুলো ইনকাম ট্যাক্সও আমাদের
দলের পক্ষ থেকে এটা স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আওয়ামী লীগ সভানেত্রী একটি বক্তৃতা দিয়েছেন আজকে এবং সেখানে তিনি অভিযোগ করেছেন যে বিএনপি যে মারামারি এবং ধাক্কাধাক্কি করার যে স্বভাব বিএনপির, সেটি বিএনপি বহাল রেখেছে এখনো। কি বলবেন আপনি? প্রথমে আমি বলতে চাই, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি আমাদেরও দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অত্যন্ত আমরা ব্যথিত হয়েছি, লজ্জিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি প্রধানমন্ত্রী এই বক্তব্যে। তিনি বলেছেন যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তিনি নাকি মুক্তিযুদ্ধ করেন, তো ওনাকে কেন আমরা মুক্তিযুদ্ধ বলি? তো ওনাকে বিনয়ের সাথে বলতে চাই যে যদি তিনি মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান নাই করে থাকে, তাহলে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সরকার কেন জিয়াউর রহমানকে তার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য, সাহসী অবদানের জন্য, গৌরব গাথা অবদানের জন্য জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম প্রদান করেছিলেন? এটা আমি বিনয়ের সাথে জানতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে, কেনই বা মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব আপনার তার বেতার ভাষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই মুক্তিযুদ্ধকে, তার যে যুদ্ধের যে কৌশল, সাহস, ভূমিকাকে আপনি ভূয়সী প্রশংসা করে স্ট্যালিনগ্রাদের যুদ্ধের সাথে তিনি তুলনা করেছিলেন। এটা একটু আমার জানতে ইচ্ছা করে। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে চন্দ্রিমা উদ্যানে নাকি জিয়াউর রহমানের কবর নাই। এরকম একটি বক্তব্য প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে আসলে আমরা একটু লজ্জিত যেরকম, স্তম্ভিত সেরকম। যে একজন প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার বক্তব্যে তার সেরকম যুক্তি এবং সাক্ষী প্রমাণ দিয়ে তো ওটাকে বলতে হবে, কিন্তু তিনি আজকে বললেন যে সেখানে নাকি জিয়াউর রহমানের কবর নেই এবং সেখানে আমরা নাকি ধাক্কাধাক্কি করি, মারামারি করি, ইত্যাদি ইত্যাদি। আমি বিনয়ের সাথে বলতে চাই যে অবশ্যই জিয়াউর রহমানের কবরের সেখানে জিয়াউর রহমানের লাশ রয়েছে। আপনারা জানেন যে জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তার লাশ রাঙ্গুনিয়াতে আপনার সেখানে একটি পাহাড়ে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। সেখানে তৎকালীন ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, তার নেতৃত্বে একটা ট্রুপ যে সেখানে বিদ্রোহের অবসানের পরে সেই লাশ সেখানে খুঁজে বের করে লাশ শনাক্ত করে সেনাবাহিনীর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী শনাক্ত করে সেই লাশ নিয়ে তখন ঢাকায় আসে। ঢাকাতেও সেনাবাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই লাশ শনাক্ত করেন এবং সেই লাশকে গোসল করিয়ে তারপরে কিন্তু সেখানে দাফন করা হয়। হ্যাঁ, সেই লাশ যেহেতু 3 দিন 4 দিনের লাশ ছিল, গলিত পচিত ছিল, কিন্তু সেখানে সেই লাশের যে পরিধেয় কাপড়, জিয়াউর রহমানের যে কাপড়, তার যে একদিকের মুখ, সেগুলো সব দেখে কিন্তু শনাক্ত করা হয়েছিল। আজকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের এত বছর পরে এই কথাগুলো বলে এটা জনগণকে যেরকম মানে একটা আঘাত করা হলো জনগণের মনের ভিতরে, এবং আমরা একটা স্তম্ভিত হয়েছি। আসলে জিয়াউর রহমানের প্রতি কেন বর্তমান শাসক গোষ্ঠীর এত আক্রোশ, এটা আমাদের জানা নেই। তারা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার নয়, আমার কাছে মনে হয়েছে অপপ্রচারের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। কে কার থেকে কত বেশি অপপ্রচার করতে পারে, কত বেশি মিথ্যাচার করতে পারে, এগুলো করে জিয়াউর রহমানকে কিন্তু অবমূল্যায়ন করা যাবে না, অপমান করা যাবে না। শহীদ খান বাংলাদেশের মানুষের হৃদয়ের মনি কোথায় রয়েছে, এখানে কোনো অপপ্রচার করে কোনো বিভ্রান্তিমূলক কথা বলে জনগণের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম কেউ মুছে ফেলতে পারে নাই অতীতে, ইনশাআল্লাহ বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। আপনার কাছে আমি আবারও আসবো জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনাব এস এম কামাল হোসেন, জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের বক্তব্যে বিএনপির নেতারা ক্ষুব্ধ বলে মত দিচ্ছেন, কি বলবেন আপনি? আমি বলি, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। ওই যে চট্টগ্রামের শফি বাঙালি তার একটা বই লিখেছেন, সেখানে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে তার কি ভূমিকা ছিল তিনি একটি টক শোতে সুস্পষ্ট করে বলেছেন, তার বইটা পড়েছেন। জিয়াউর রহমান যে পাকিস্তানের এজেন্ট ছিল, মেজর কর্নেল বেগ পাকিস্তানের মে মাসের 29 মে 1971 সাল একটি চিঠি লিখেছিল মেজর জিয়ার উদ্দেশ্যে। মেজর জিয়াউর রহমান, পাক আর্মি, উই অল দ্য হ্যাপি উইথ ইউর জব, উই মাস্ট সে গুড ফর ইউর জব, don't worry about your family, your wife and your kids,
are fight. You have to be more careful about Major Jolit. এটা হচ্ছে পাকিস্তানের কর্নেল বেগের জিয়াউর রহমানের উদ্দেশ্যে চিঠি, তার হাতে লেখা ইংরেজিতে। এই যে জিয়াউর রহমান এবং একবার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল উসমানী সাহেব তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। আর একটা এই কারণেই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে পাকিস্তানের আর একজন এজেন্ট, যিনি আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরেছিলেন খন্দকার মোস্তাকের সাথে পৃষ্ঠপোষকতা করে খুনিদের মদদ দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, যারা সরাসরি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের অনুপ্রেরণা, শক্তি, সাহস, মহিয়াসী নারী বেগম মুজিব, তার 3 সন্তান মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল, তার পুত্রবধূ হাতের মেহেদির রং শুকায় নাই, তাদেরকে তার একমাত্র ছোট ভাই শেখ আবু নাসের এবং তার ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুব সমাজের অহংকার শেখ ফজলুল হক মনি, অন্তঃসত্ত্বা ইস্তে আরজুমনিকে হত্যা যারা করেছিল তাদের পৃষ্ঠপোষক ছিলেন জিয়াউর রহমান। আমি মনে করি উনি যেটা বললেন যে জিয়াউর রহমানের লাশ সম্পর্কে, আমি বিবিসির কাদির কল্লোরের একটি নিউজ আমি পড়ে শোনাই। 1981 সালের 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন একদল সেনা সদস্যদের হাতে। ঘটনার আগের দিন চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপি স্থায়ী নেতাদের বিরোধ মেটাতে। চট্টগ্রামে বিভিন্ন উপদলে বিভক্ত বিএনপি নেতাদের সাথে বৈঠকের 29 মে রাত্রে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ঘটনার পর 30শে মে সকালে সার্কিট হাউসে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজা। মেজর রেজা বলেছেন তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো ছিল, সেখানে তার এক অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। কর্নেল মতিউর রহমান আমাকে ডাকেন, ডেকে বলেন যে জিয়াউর রহমান এর ডেড বডিটা কিছুটা ট্রুপস সাথে নিয়ে সার্কিট হাউস থেকে নিয়ে পাহাড়ের ভিতর কোথাও কবর দেওয়ার জন্য। আমি তখন তাকে বললাম যে আমাকে অন্য কাজ দেন। তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওই দায়িত্ব দিলেন। তখন আমাকে ডেকে বলেন যে তুমি এদের সাথে থাকো, সাথে যাও, গিয়ে সার্কিট হাউসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সৈন্যদের নিয়ে আসুন। সার্কিট হাউসে যাওয়ার পর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি সিঁড়ির বান্ধে একটা ডেড বডি কম্বল দিয়ে ঢাকা আছে, পাশে একজন পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কার ডেড বডি? সে বললো এটা রাষ্ট্রপতি। আমি বললাম কম্বলটা খোলো। সে খোলার পর দেখলাম শুধু তার মাথাটা, এবং এই অবস্থায় তাকে আপনি জানেন পাহাড়ের ভিতর নিয়ে তাকে চাপা কবর দেওয়া হয়েছে। এবং 3 দিন পরে সেখান থেকে বিএনপি ঢাকায় এনেছেন 3রা জুন অথবা 4ঠা জুন। সেখানে কেউ লাশ দেখতে পারেনি। আমি মনে করি যে এই মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সত্য ইনফরমেশন এবং এই যে কাদির কল্লোর যে রিপোর্ট, এর আলোকে বোঝা যায় যে এখানে রাজনীতি করার জন্য সেদিন জিয়াউর রহমানকে এখানে কবর দেওয়া হয়েছিল এবং এইভাবে আনা হয়েছিল। এটা আমার কথা না, এটা বিবিসি নিউজ কাদির কল্লোরের রিপোর্ট। এই কারণে আমরা প্রতিহিংসা বা মিথ্যা তথ্য উপথ্য হাজির করি না। জিয়াউর রহমান বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যা করার পর দেশটাকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে গেছিল। এবং আপনি দেখেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা করার পর ক্যান্টনমেন্টে যাদেরকে ফাঁসির নামে হত্যা করা হয়েছিল, যে সেনা অফিসারদের, তারা সবাই মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল। এবং শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে না, এই রাত্রেবেলা যখন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ দিয়ে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের হত্যা করেছিল ফাঁসির নামে, তাদেরকে যখন ঢাকা কারাগারে, কেন্দ্রীয় কারাগারে যখন ভোর হয়ে যায়, ফাঁসি দিয়ে হত্যা সম্ভব না, তখন বগুড়াতে পাঠানো হয়েছিল, কুমিল্লা ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছিল। এইভাবে অনেকের লাশ
আপনার তার পরিবারের কাছে দেওয়া হয়নি, গায়েব করে দেওয়া হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের ধারাকে ব্যাহত করার জন্য একজন মুক্তিযোদ্ধা এই কাজটা করতে পারে না। এবং যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদেরকে নিয়েই কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বিএনপি নামে একটি দল গঠন করেছেন। পাকিস্তানের পরাজিত মুসলিম লীগার যুদ্ধ অপরাধী এবং অতি বিপ্লবীদের নিয়ে জিয়াউর রহমান সুবিধাবাদীদের নিয়ে এই বিএনপিটা তৈরি করেছেন পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে এইটা বিভিন্ন পত্রপত্রিকা নিউজের আলোকেই উনি এই কথাগুলো বলেছেন। অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন। আমাদের একটা বিরতিতে যেতে হবে, কিন্তু তার আগে আমি জনাব রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই। দুই দলের দুজন সাংগঠনিক সম্পাদকের বক্তব্য শুনে মনে হচ্ছে রাজনীতিতে এটি এখন বেশ আলোচিত বিষয়। কি বলবেন জনাব রাজিকুজ্জামান রতন? ধন্যবাদ। আজকে আমরা স্বাধীনতার 50তম বার্ষিকী যখন পালন করছি, তখন স্বাধীনতার অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে আসছে। আমাদের একটু বিবেচনা করা দরকার যে লক্ষ্য এবং যে স্বপ্ন নিয়ে দেশটা আমরা স্বাধীন করেছিলাম, 50 বছর পরে দেশটা কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছিলাম, যে শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলাম, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, তার কোনটা এখন আমাদের অবশিষ্ট আছে? প্রধানমন্ত্রী যখন কোনো একটা কথা বলেন, নিশ্চয়ই তিনি যথেষ্ট তথ্য এবং উপাত্ত নিয়েই কথা বলবেন, কারণ প্রধানমন্ত্রীর কথাকে চ্যালেঞ্জ করাটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না খুব প্রয়োজনীয় তথ্য ছাড়া। কিন্তু আমরা রাজনৈতিকভাবে যদি বিবেচনা করি, দেশটা কি মুক্তিযুদ্ধের ধারায় আছে? এই প্রশ্নটা আমাদের করতে হবে যে কেন দেশটা আজকে এই জায়গায় চলে গেল। কিংবা বর্তমান দলও তো, সরকারও তো ক্ষমতায় প্রায় 12 বছরের বেশি থাকলেন। তাহলে আমরা অতীতের যে ক্ষত 12 বছরেও সেটা কি নিরাময় করতে পারলাম না? এর দায়টা আমরা কাকে দেবো? ফলে রাজনীতিতে কখনো কখনো এমন ইস্যু নিয়ে আসা হয় যে ইস্যুর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, যে ইস্যুর সঙ্গে যুক্তিটা থাকে কম, এবং আবেগ দিয়ে মানুষকে ভাসিয়ে নেওয়া যায়, আবেগ দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায়। মানুষ অনেক সময় ভুলেই যায় যে এই মুহূর্তে প্রয়োজনীয় সমস্যা কোনটা। ফলে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে। এটা আমরা এই উপমহাদেশে আমরা খুবই ট্র্যাজিক পরিস্থিতি দেখি। ভারত পাকিস্তানের যখনই নির্বাচন আসে, তখন দুই দেশই কিন্তু এক ধরনের কথাবার্তা শুরু হয়ে যায়। জনাব রাজিকুজ্জামান রতন, আমি আবারও বিরতির পর আপনার কাছে আমি বিস্তারিত শুনবো। তবে জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জনাব এস এম কামাল হোসেন দাবি করছেন যে আওয়ামী লীগ তথ্য উপাত্ত নিয়ে কথা বলছে। কি মত আপনার? আপনি নিজেকে আনমিউট করে নেবেন। এটা কোনোভাবেই তথ্য উপাত্ত ভিত্তিক কথা নয়। তিনি যে রেফারেন্স দিলেন বিবিসির কাদির কল্লোলের রিপোর্টে এবং মেজর রেজা তো ওখানে যে দেখেছেন কম্বল উঠিয়ে জিয়াউর রহমানের মাথা, উনি কি বলেছেন তার দেহ সেখানে নাই? মেজর রেজা কি সেটা বলেছিলেন? সেটা তো বলেন নাই। উনি মাথা দেখেছেন, যে জিয়াউর রহমানের মাথার কথা কি বলবেন? এটি তো স্বাভাবিক। এটাকে ধরে নিয়ে যদি ওনারা এরকম অসত্য মিথ্যাচার করতে থাকেন তাহলে তো হবে না। তিনি অনেক কথা বলেছেন, এই যে কর্নেল বেগ চিঠি দিয়েছেন, এইসব পাকিস্তান আর্মির একটা কর্নেলের চিঠি ওনার কাছে সত্য হয়ে গেল। পাকিস্তান আর্মির কর্নেলরা তো, যারা মেজর ছিল বা কর্মকর্তারা তো, তারা এই মুক্তিযুদ্ধকে ব্যাহত করার জন্য, বিভ্রান্ত করার জন্য, মুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বন্দ্ব, বিভ্রান্তি, সন্দেহ সৃষ্টি করার জন্য তো এরকম অনেক চিঠি দিয়েছে, অনেক কাজ করেছে। তো সেগুলো কি আপনি সামনে নিয়ে আসবেন? আমি জানি না কর্নেল বেগে চিঠি দিয়েছিলেন কিনা, যদি দিয়েও থাকেন আমি দৃঢ়ভাবে আমি বলছি এটা দ্বন্দ্ব এবং সন্দেহ সৃষ্টি করার জন্যই সেগুলো করা হয়েছিল। আর তিনি জিয়াউর রহমানকে দোষী করলেন মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে। আজকে গতকালকেই তো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আপনার সেলিম সাহেব, তিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারে জাসদ, ইনু, তাহেরকে দায়ী করলেন। আবার ইনু সাহেব দায়ী করলেন আওয়ামী লীগকে। তা আওয়ামী লীগ এবং জাসদ একে অপরকে দায়ী করছেন এই শেখ মুজিবের হত্যাকাণ্ডের জন্য। এটিকে অস্বীকার করবেন? আর তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান নাকি বাংলাদেশকে পাকিস্তানি ধারায় নিয়ে গেছেন। ওনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। আজকে ওনারা ক্ষমতার জোরে, আপনার ক্ষমতার বলয় থেকে অনেক সত্যকে মিথ্যা বানাতে, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানাতে পারেন। আমরা বলতে চাই জিয়াউর রহমান তার জীবদ্দশায় বাংলাদেশকে তিনি মুক্তিযুদ্ধের মূল ধারায় নিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি বলেন যে বিএনপি নাকি মুক্তিযুদ্ধ বিরোধীদের আপনার করা হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি আপনার ব্যবসা করে না।
বারোয়ারি ব্যবসা করে না। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং সেটা বাস্তবায়ন করতে চায়। বিএনপি যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, বীর উত্তম খেতাবধারী। বিএনপিতে সেক্টর কমান্ডাররা ছিল 5 জন, 4 জন ছিল, এবং অনেক খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা, যারা সাহসী বীর মুক্তিযোদ্ধা, গৌরব গাথা যাদের রয়েছে, তারাই দলের সৃষ্টি করেছেন। এখনো তারা এই দলে আছেন, ফ্রন্ট সারিতে আছেন। আর শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে তো কারা দায়ী, এটা তো আপনার সেলিম সাহেব গতকাল দিয়ে বলেছেন। আজকে এটি কি ওনারা অস্বীকার করবেন? শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর তার লাশ 32 নম্বরের সিঁড়িতে ফেলে শেখ মুজিবুর রহমান সাহেবেরই মন্ত্রিসভার 22 জন সদস্য খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় গিয়ে শপথ নিয়েছিলেন। জেনারেল শফিউল্লাহ, জেনারেল খলিল এবং একে খন্দকার, সামরিক বাহিনীর যারা প্রধান ছিলেন বিভিন্ন বাহিনী, তারা রেডিওতে যে খন্দকার মোশতাকের আপনার আনুগত্য প্রকাশ করেছেন। তারা তো আমাদের এখন বড় বড় নেতা। এই ইমাম যিনি শেখ মুজিবুর রহমানের শপথ করিয়েছে, হত্যাকাণ্ডের যারা করিয়েছিলেন খন্দকার মোশতাক, তাকে শপথ করিয়েছিলেন মন্ত্রিসভা। প্রিন্স, একটা বিরতিতে যাচ্ছি আমরা। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আরো বিস্তারিত শুনবো এবং এসব বিষয়ে জনাব এস এম কামাল হোসেনের ব্যাখ্যাও আমরা শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, আপনারা সবাই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব এস এম কামাল হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। জনাব ইমরান সালেহ প্রিন্স বলছেন যে আপনি যেই পত্রিকার রেফারেন্স দিলেন তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এগুলো দেই, দেখেন জিয়াউর রহমান প্রিন্স সাহেব যে কথা বলছেন, আওয়ামী লীগের একটা অংশ বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত, খন্দকার মোশতাক সহ তার কিছু গঙ্গরা, এবং তাদেরকে পরবর্তীতে কিন্তু জিয়াউর রহমান তার দলে নিয়ে মন্ত্রী বানিয়েছে। আর উনাদের নেতা ছিলেন মওদুদ আহমেদ। তিনি একটা বই লিখেছেন, তিনি সেখানে প্রচ্ছন্নভাবে বলেছেন যে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়ার নিবিড় সংযোগ চালিয়ে যেতেন বলে ধারণা করা যায়। উক্ত বইয়ের 33 পৃষ্ঠায় লিখেছেন, ইট সিমস দ্যাট জিয়া অলসো মেইনটেইন ক্লোজ লিঙ্ক উইথ অফিসার দ্যাট কিলার মুজিব। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত না হতো, ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি মাসকারেন হাস তার সাক্ষাৎকারে তার বইতে সে লিখেছেন যে খুনি ফারুক 1975 সালের 20 মার্চ সন্ধ্যা 7টায় জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ করে এই হত্যাকাণ্ড সম্পর্কে বলেন। জিয়াউর রহমান তাকে লন্ডনে, যদি জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না হতেন তাহলে তারা বলার পর এইটা সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। আমি আপনারে বলি, ইনডেমনিটি অ্যাক্ট মোশতাক অধ্যাদেশ দিয়েছিল 79 এর পার্লামেন্টে, জিয়াউর রহমানের কথায় উঠত আর বসত। সেই পার্লামেন্টে ইনডেমনিটি অ্যাক্ট আইন হিসাবে পাশ হয়েছিলেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না, এর ভিতর দেখি প্রমাণ হয় না। এবং খুনিদের বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছিলেন জিয়াউর রহমান। আর জিয়াউর রহমান যে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, আমি একজন আপিল বিভাগের একজন বিচারপতি লিখেছেন, ফৌজদারি আইনের মোটিভ বলে একটি তত্ত্ব আছে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর বন্দুকের জ্বরে ক্ষমতা দখল করে জিয়া মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন, সমস্ত চেতনা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। প্রথমে তিনি মুক্তিযুদ্ধের সর্বজনের মনে গাথা জয় বাংলা স্লোগান দ্বীপান্তরে পাঠিয়ে দেয়। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের স্থান সরহদ উদ্যানকে শিশু পার্কে রূপান্তরিত করেন, যেখানে পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করেছিল মুক্তিযোদ্ধাদের কাছে, যেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সমস্ত বাঙালি ঐক্যবদ্ধ এক বিন্দুতে দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা ছিল, কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হবে, সেই জায়গাকে শিশু পার্কে রূপান্তরিত করলেন। শাহ আজিজকে, উনার কুখ্যাত রাজাকার শাহ আজিজকে মন্ত্রী বানালেন, আলিমকে মন্ত্রী বানালেন এবং সংবাদ মাধ্যমে বললেন মুসলমান সৈন্যদের আত্মসমর্পণের স্মৃতি জিয়ে রাখা উচিত নয় বলে তিনি সরহদ উদ্যানের অবয়ব চেঞ্জ করে দিলেন। আমি আর রেডিও বাংলাদেশ বিতার হয়ে গেল রেডিও বাংলাদেশ, মানে পাকিস্তান যাতে যাতে খুশি হয় সেই কর্মকাণ্ডগুলো জিয়াউর রহমান শুরু করলেন, যেটা বললেন। আর দেখেন, সে একই শক্তি যখন জননেত্রী শেখ হাসিনা দেশটাকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে, মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনলেন,
যখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চলেন, ঠিক জি। একই শক্তি 2001 সাল থেকে 2006 সাল বাংলাদেশটা আবার পাকিস্তানের চারণভূমিতে পরিণত হয়েছিল, জি, জঙ্গিবাদের জনাব দেশ পরিণত এস এম হয়েছিল। কামাল হোসেন, আমি শেষ করতেছি। আমি আবার আপনার কাছে আসবো। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জনাব এস এম কামাল হোসেনের অনেক অভিযোগ, কি বলবেন আপনি এর প্রেক্ষিতে? জি, আমি আপনাকে চাই যে কামাল জি, সাহেব যে কথা জনাব এস বললেন, এম কামাল হোসেন, আমি আসবো আপনার কাছে আবার। তারেক জি, জিয়া আপনার কাছে আবার আসছি। ষড়যন্ত্র করে 71 এবং 75 খুনিদের নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমি আবার আমি আপনার কাছে আসবো। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বলুন। যে কামাল ভাই যে লাস্টের কথাটা বললেন সেখান থেকে আমি শুরু করি, যে তারেক রহমান নাকি 75 এবং 71-এর পরাজিত শক্তি তাদেরকে বা যারা শত্রু তাদেরকে নিয়ে আপনার শেখ হাসিনাকে হত্যা করতে ছিল। এটা সর্বৈব মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এরকম মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড তারা বহুবার বাজিয়েছে, এখনো বাজাচ্ছে, হয়তো ভবিষ্যতে বাজাবে। এতে কোনো লাভ হবে না, জনগণ জানে। আসলে দেশে আজকে দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের যে ব্যর্থতা, নির্মম ভাবে ব্যর্থ, তারা যে দুর্নীতিতে নিমজ্জিত, তারা লুটপাটে নিমজ্জিত এবং এই করোনা মোকাবেলাতেও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই দৃষ্টি, জনগণের দৃষ্টি তাদের এই ব্যর্থতা থেকে ফেরানোর জন্যই তারা আজকে এই নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত রয়েছে। আজকে এক এক সময় এক একটা ইস্যুকে সামনে নিয়ে এসে মিথ্যাচার করে একটা মানে আলোচনার একটা খোরাক তারা সৃষ্টি করে, এবং এটা নিয়ে দেখবেন যে 2-3 দিন কিন্তু আলোচনা হচ্ছে, আসল ইস্যু কিন্তু আড়ালে হয়ে যাচ্ছে। এই যে আজকে মানুষ মানে করোনা কালে যে চরম ভাবে ব্যর্থ হচ্ছে সরকার, সেই ব্যর্থতার মাসুল দিতে হচ্ছে জনগণকে। দেশে আজকে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, আজকে নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল হয়ে গেছে, জনগণের ভোটাধিকার আজকে হরণ হয়ে গেছে, চতুর্দিকে দুর্নীতির মহোৎসব চলছে, অর্থ পাচার চলছে। এই যে দৃষ্টিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তারা কিন্তু এইসব বিষয় সামনে নিয়ে আসে। উনি অনেক কথা অবতারণা করলেন, যে শিশু পার্ক, সেখানে নাকি জিয়াউর রহমান বলেছিলেন যে মুসলমান সৈনিকদের আত্মসমর্পণের স্মৃতি মুছে ফেলার জন্যই আমি এখানে শিশু পার্ক করবো। এটাতে নির্জালা কত বড় মিথ্যাচার, এটা কোনো ইয়েটা নেই। সেই সরোয়ার্দী উদ্যান তো সেখানে রয়েছে, সেখানে যদি আপনারা যদি মনে করেন যে সেখানে আপনাদের আরেকটি স্মৃতিস্তম্ভ করা দরকার, আপনারা করেন, কিন্তু খামাখা একটা মিথ্যাচার করবেন কেন? আর তিনি অ্যান্টনি মাসকারেনাসের কথা বললেন, অ্যান্টনি মাসকারেনাস তো অনেক বই লিখেছে, সেই সব বইয়ে তো আপনাদের নেতা সম্পর্কেও অনেক অনেক কথা রয়েছে, সেগুলো কেন উল্লেখ করেন না? আর কর্নেল ফারুক জিয়াউর রহমান সাহেবের সাক্ষাৎ করছে, কর্নেল ফারুক আওয়ামী লীগেরও অনেক মন্ত্রীর সাথে সেই সময় সাক্ষাৎ করেছিল, অনেক অফিসারের সাথে সাক্ষাৎ করেছিল, তখন তো তারা আপনার এই কথাগুলো জানায় নাই, তারা তো এই ব্যাপারে কিছু বলেন নাই। জেনারেল শফিউল্লাহ যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এখন যাকে আপনারা এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন, উপদেষ্টা বানিয়েছেন, তিনি তো সব জানতেন। তো তাকে কেন আপনারা এখনো বহাল রেখেছে? এই স্কিমানকে কেন আপনারা উপদেষ্টা বানাবেন? অনেক ধন্যবাদ আপনাকে। জি, জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনাব রাজাকুজ্জামান রতন, তাহলে ইতিহাস ঘনিষ্ঠ বিষয়গুলো এখন রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠছে, তাই কি? হ্যালো, জি, জনাব রাজাকুজ্জামান আমি রতন, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। রতন ভাই আসলে বলেন। হ্যাঁ, রতন ভাই বলেন। আসলে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্য এবং বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য, দুটোকে আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে একটা আমরা পূর্ণাঙ্গ বক্তব্য পাবো। যেমন ধরুন, আমাদের স্বাধীনতার সঙ্গে যুক্ত কি কি জিনিস? পল্টন ময়দান। পল্টন ময়দান বলতে বাংলাদেশে কিছু আছে এখন? আমাদের সোহরাওয়ার্দী মাঠ, যেটা রেসকোর্স ছিল, সেখানে কোনো জনসভা করার জায়গা কি আছে? গাছ লাগিয়ে, প্রথমে তো গাছ লাগিয়ে দেওয়া হলো, তারপরে শিশু পার্ক হলো, এখন আবার রেস্টুরেন্টের নামে গাছ কাটা হলো। তো সবাই মিলেই তো ধারাবাহিকভাবে একের পর এক আমাদের জনসমাগমের জায়গাগুলো কমিয়ে দেওয়া হচ্ছে। একদিকে জনসমাগমের জায়গা কমছে, আর একদিকে জনমতের জায়গাগুলোও কমছে। যে বিতর্কটা আমরা এখন করছি, এই বিতর্কটা ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার সঙ্গে ইতিহাসের সঙ্গে সঙ্গে আমাদের বর্তমানটাও খুব গুরুত্বপূর্ণ নয়? আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বক্তব্যটা এখন কি হবে? এই যে কালকে একটা সিদ্ধান্ত পেলাম, আজকে আবার একটা সিদ্ধান্ত পেলাম, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কি হবে? কিংবা আবার নতুন করে তেলের দাম, ভোজ্য তেলের দাম এবং চিনির দাম বাড়ানোর প্রশ্ন আসবে। কয়েকদিন আগে আমাদের 15টা চিনি কল, তার মধ্যে প্রায় 6টা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা নিজেরা নিজেদের পাটকল বন্ধ করে দিয়েছি, আবার সৌদি রাষ্ট্রদূত এসে আবার এখানে নাকি বিনিয়োগ করতে চান। তাহলে বহু ধরনের কথা যে আছে, আমাদের আলোচনার বিষয়, এগুলো দরকার। আমাদের মুক্তিযুদ্ধটা যেমন আমাদের খুবই গর্বের, মুক্তিযুদ্ধের যে দেশটাকে আমরা পেয়েছি, দেশটাকে গড়ে তোলা, রক্ষা করা, সেটা তো আমাদের দায়িত্বে।
আমরা গর্ব করতে গিয়ে যেন দায়িত্বটা অবহেলা না করি। আর একটা বিষয় দেখুন, এখন অনেকগুলো বিষয় যেগুলো ইতিহাস চর্চার অংশ হওয়ার কথা ছিল, সেগুলো এখন একটা রাজনীতি চর্চার বিষয় হয়েছে। আর রাজনীতিতে যা হয় জি। সবসময় প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায় সেই মনোভাব থেকে ইতিহাসের বর্ণনা হয়। ফলে এটা কিন্তু ইতিহাসের একটা নির্মোহ বর্ণনা নয়। অনেক ফলে আমরা ধন্যবাদ মনে করি জনাব যে রাজিকুজ্জামান রতন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব এস এম কামাল হোসেন, আপনার শেষ কথাগুলো শুনি। আমি একটু বলি, দেখেন পীর সাহেব যে বললেন দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি কিন্তু এই সরকারের মাঝে হয় না, আমি অস্বীকার করি না। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দুর্নীতির জিরো টলারেন্স আনতে হবে। কিন্তু উনাদের আমল তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীত। ইত্তেফাকের নিউজ 22,000 কোটি টাকা তারেক মামুনের বিদেশে পাচার। আপনার দৈনিক পূর্বকোণের হেডলাইন, বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারের তৃতীয় হচ্ছে খালেদা জিয়া পরিবার। আপনি জনকণ্ঠের নিউজ যে 20,000 কোটি টাকার 438টি প্রকল্পের কোনো হদিস নাই। উনি বলছেন এই সরকার ব্যর্থ, এই সরকার বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে, এই সরকার উনরা অপপ্রচার করেছিলেন 20 লক্ষ লোক না খেয়ে মারা যাবে, একজন আল্লাহর রহমতে না খেয়ে মারা যায়নি। যখন ভ্যাকসিন আসে, উনাদের নেতা মির্জা ফখরুল সাহেব বললেন বড় লোকের ভ্যাকসিন, আর উনাদের আবাসিক নেতা রিজভী সাহেব বললেন এটা গরিব মানুষকে মারার ভ্যাকসিন আসছে, বিএনপির কর্মীদের মারার ভ্যাকসিন আসছে। উনরা সবাই ভ্যাকসিন নিলেন, মানুষের ভিতরে আতঙ্ক ছড়ালেন। আজকে কিন্তু মানুষ ভ্যাকসিন পাচ্ছে। আজকে প্রায় 4 কোটি ভ্যাকসিন আসছে, আরো 1 কোটি ভ্যাকসিন, 1 কোটি 10 লাখ ভ্যাকসিন 1 সপ্তাহের মধ্যে আসছে। আপনি এই সরকার এই করোনার মধ্যে মানুষ যাতে না খেয়ে থাকে তার সব ধরনের সকল শ্রেণী পেশার মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়েছেন বলেই মির্জা ফখরুলদের ভিতর যন্ত্রণা, কারণ তারা মনে করে, দেখেন মির্জা ফখরুল সাহেবরা হতাশায় ভুগছেন। কারণ 2013 সালে 5ই মে যখন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ হলো, উনাদের নেত্রী বিকেলে বললেন সবাই যা যা কিছু ঝাঁপিয়ে পড়েন। মনে হচ্ছে পরের দিন উনরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে হেফাজত ইসলামের নেতৃত্বে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেই তাণ্ডব বন্ধ করলেন। আমি শেষ করছি, মোদি যখন উনরা খুশিতে উল্লাস করছেন, উনরা স্লোগান দিলেন সাবাস সাবাস মোদি ভাই। আমাদের নেত্রী খালেদা জিয়ার দেশি ভাই, মানে খালেদা জিয়ার জন্মস্থান কোচবিহার ছিল। মোদি জি, জনাব এস এম কামাল হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং রাজিকুজ্জামান রতন, আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকায় আপনাদের ধন্যবাদ। আপনারা আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।